সম্প্রতি আমরা দেখেছি একটি আপনি গবেষণা প্রতিবেদন উত্থাপন করেছেন, সেখানে একটা কথা ছিল যে আমরা যখনই একটি গ্রামে একটা এনজিও প্রবেশ করে তখনই সেখানে যে ক্ষুদ্র ঋণ আছে সেই সুদ হার 25% অলমোস্ট কমে যায়। এবং আমরা জানি, কিন্তু একই সাথে আমরা দেখছি যে এখনো গ্রামগুলোয় মহাজনী ঋণের একটা প্রচলন আছে এবং সেই সুদ কয়েক গুণ বেশি। এবং যদি আমরা এনজিওর সুদের হার দেখি সেটাও কিন্তু তুলনামূলক বেশি। তাহলে এই জায়গাটায় মানে এনজিও যখন 5-6টা এনজিও একটা গ্রামে গড়ে কাজ করছে, তো সেখানেও কি আমরা এই প্রতিযোগিতাটা জায়গা আরো কিভাবে বাড়াতে পারি যেন আমাদের সুদের হারটা আসলে এনজিওর দিক থেকেও কমে এবং মানুষ মহাজনী ঋণের যে চক্রটি আছে সেখান থেকে বের হয়ে আসে। আমরা যে গবেষণাটা করেছিলাম সেখানে সেটা হচ্ছে দেখতে চাচ্ছিলাম আমাদের এখানে এনজিও বলতে আমরা যেটা মেন করেছি, আমরা বলেছি এমএফআই, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। ওদেরকে আমরা বাংলাদেশে এনজিও বলি, সবাই এনজিও বলে ওদেরকে ডাকে। তো ওদের উপস্থিতির ফলে মহাজনদের ঋণের ক্ষেত্রে কি ঘটে। তো আমরা যদি একটু পিছনে ফিরে যাই, প্রফেসর ইউনূস সাহেব যখন শুরু করলেন গ্রামীণ ব্যাংক 1976-এ, আমার যেটুকু মনে পড়ে, একটা বিষয় উনি চেয়েছিলেন যে ওই গ্রামের মহিলারা যারা ঋণ নিতে পারে না ব্যাংক থেকে, তারা যেন মহাজনের কাছ থেকে ঋণ না নিতে হয়। সেই অনেকগুলো এইমের মধ্যে একটা এইম ছিল, সেটা একটা লক্ষ্য ছিল যে এই মহাজনরা আর থাকবে না, হ্যাঁ, মহাজনরা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। ওনারা যখন শুরু করেছিলেন তখন তো অধিকাংশ গ্রামেই তো কোনো এনজিও ছিল না। তো উনি শুরু করলেন, ব্র্যাকও গেছে, অনেক বেড়েছে, এনজিওর সংখ্যা বেড়েছে। তো অধিকাংশ গ্রামে একটা থেকে এখন গড়ে 5টার মতো এনজিও আছে। কিন্তু মহাজনের দৌরত্ব এখন আমরা দেখতে পাচ্ছি। মহাজন যে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে তা না। তো আমাদের তো দুটা ঘটনা ঘটেছে। ওভার টাইম এনজিওর সংখ্যা বেড়েছে এবং মহাজনদের দৌরত্ব যে কমে নেই তা না, কমেছে, কিন্তু ওরা নিশ্চিহ্ন হয়ে যায়। আমরা দেখতে চাচ্ছিলাম, আমরা যেহেতু অর্থনীতি নিয়ে গবেষণা করি, মানে আমরা এটা কি সম্ভব দেখা যে যখন একটা করে এনজিও বাড়ে সেই ক্ষেত্রে মহাজনের উপরে কী ধরনের প্রভাব পড়ে। তো সেটা দেখার জন্য আমরা এমন একটা সেটিং বেছে নিয়েছিলাম যেখানে আমাদের দেশের একটা এনজিও আরডিআরএস তার ব্যবসা বাড়াচ্ছিল কয়েকটা জায়গাতে। তো আমরা যেভাবে করি সেই গবেষণাটা, সেটা হচ্ছে একটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তো আমরা ওদেরকে বলি তোমরা এই গ্রামগুলোতে যাবে, আমরা র্যান্ডমলি বলি আর বলি যে এই গ্রামগুলোতে তোমরা যাবে না। কোনো গ্রামে যখন একটা নতুন এনজিও যায় তখন অন অ্যান অ্যাভারেজ মানে গড়ে 25% কমে যায় মহাজনের ঋণের সুদ। সেই সাথে মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার পরিমাণটাও কমেছে। ঋণের পরিমাণটা আমার যেটা মনে পড়ে আবার 30% বা তার মতো করে কমেছে। তো সেই দুইটা কাজই হয়েছে, যে একদম যে কমছে না তা না, মানে এতে করে লাভ হচ্ছে, গরিব মানুষের লাভ হচ্ছে। আপনার দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে এনজিওদের ঋণের সুদ সেইটা আরো কমা উচিত। তুলনামূলকভাবে সেটাও বেশি, সেইটা বেশি বলাটা একটু মুশকিল, কারণ এখানে আমাদের দেশে ইনফ্লেশন এখন যথেষ্ট হাই, আর ওরা যেহেতু ছোট ছোট ঋণ দেয় ফলে ওদের অনেক খরচ। সো আমরা যেটা দেখেছি, এখানে একটা রেগুলেটরি অথরিটি আছে, মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি। ওরা এটা রেগুলেট করে কতটুকু ওরা চার্জ করতে পারবে। তো কোনো গ্রামে হয়তো সে একটু কম চার্জ করতে পারতো, কোনো গ্রামে হয়তো একটু বেশি চার্জ করতে পারতো যদি ব্যবসা করার আগ্রহ থাকতো। সেই কাজটা এনজিওরা করে না। অধিকাংশই সুদের হার অ্যাকচুয়ালি 20-30%-এর মধ্যে। আর মহাজনের সুদের হার হচ্ছে এখন বাংলাদেশে আমরা যে সব গ্রামগুলোতে দেখেছি সেটা 100%-এর উপরে, 145, হ্যাঁ এরকম, হ্যাঁ অন অ্যাভারেজ 145। স্যার, এখানে আপনাদের গবেষণার ওই সময় একটা পয়েন্ট আউট করা হয়েছিল, মানে সহজেই কিন্তু মহাজনী ঋণের এটা কমবে না। এটার একটা বড় কারণ হলো যে এই ঋণগুলো মানুষ কখন নিচ্ছে মহাজনের থেকে। প্রথমত এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নেওয়ার ক্ষেত্রেও কিছু শর্তাবলী পালন করতে হয়। এই ঋণগুলো বেশিরভাগ সময় নেওয়া হয় যেটা হঠাৎ প্রয়োজন, যেমন কারো শরীর খারাপ হতে পারে, কারো অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়তো ঠিক ওই টাইমটায় খুব বেশি নিয়ম নীতি পরিপালনের সময় সুযোগটা নেই, তখন মানুষ নেয় এটা। এবং এই জিনিসটা আসলে সাডেনলি কমিয়ে আনা হয়তো সম্ভব না। কিন্তু তারপরেও তাহলে আমি যদি মানে যেহেতু ওখানে প্রতিযোগিতার কথা আসছে, আমি যদি প্রতিযোগিতা বাড়াতে চাই কিংবা মানুষের মধ্যেকার এই প্রবণতা কমাতে চাই, তাহলে মানুষের যে সাডেন নিডটা আছে এইটাকে আমি কিভাবে পূরণ করব, বা মানে এই জায়গাটা যদি কাজ না করা যায় তাহলে তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে না, এটা বন্ধ হচ্ছে না মহাজনী ঋণের এই জায়গাটা। তাহলে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে ঋণ দেওয়ার ক্ষেত্রে
তারা এই জায়গাটা কিভাবে মিট করতে পারবে? যে মহাজনের কাছ থেকে যে কারণে ঋণ নেয় এবং এনজিওর কাছ থেকে যে কারণে ঋণ নেয়, এগুলো মূলত আলাদা আলাদা কারণে ঋণ নেয়। মহাজনের ঋণটা নেয় সাধারণত দেখা যাচ্ছে, আমরা যেটা বলেছি আমাদের গবেষণাতে, আমরা যেটা বলেছি যে ওরা ধরা যাক একজন ক্ষুদ্র ঋণ গ্রহণকারী, তার কোনো কারণে ফসলটা নষ্ট হয়ে গেছে, তখন তাকে তো এনজিও ঋণটা পরিশোধ করতে হবে। তখন সে কি করবে? মহাজনের কাছ থেকে সাময়িকভাবে একটা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে দিয়ে আবার এনজিওর কাছ থেকে ঋণ নিচ্ছে। কোনো কারণে অসুস্থ ছিল, অসুস্থতার জন্য তো এনজিও ঋণ দেয় না, তাই না? ওই ধরনের প্রোডাক্টগুলো নাই এখন এনজিওদের। সো আমরা কয়েকদিন আগে যখন প্রেজেন্ট করলাম, সেখানে পিকেএসএফ এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, ফজলুল কাদের সাহেব ছিলেন। তো উনি একটু ভালো কথা বলেছেন যে ওনারা চিন্তা করছেন, এগুলো জানেন ওনারা, এবং ওনারা ভাবছেন কি করে এই ধরনের প্রোডাক্ট দেয়া যায়, এনজিওরা কি করে সেগুলো অফার করতে পারে। ওরা যদি অফারগুলো করে এই ধরনের প্রোডাক্ট, তাহলে আমার ধারণা আরো কমে আসবে মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার পরিমাণ এবং প্রবণতা দুটি কমে সম্ভব। কিন্তু গ্রামের মানে এই প্রান্তিক পর্যায়ে কি প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর পৌঁছানোর কথা ছিল না, বা এটাকে এনশিওর করা রাষ্ট্রের দায়িত্ব নয়? 1970s এ রাষ্ট্র সেই চেষ্টাটাই করেছিল, শুধু আমাদের দেশে না, ইন্ডিয়াতে করেছিল ব্যাপক হারে। ওরা বলছিল এই গ্রামে যেতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো গিয়েছে, আমাদের দেশে ব্যাংকগুলো গিয়েছিল, কৃষি ব্যাংক গিয়েছিল, পূবালী ব্যাংক তখন রাষ্ট্রায়ত্ত ছিল, সোনালী ব্যাংক গিয়েছিল, সবগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়েছিল, গ্রামীণ পর্যায়ে গিয়েছিল। এবং এই এক্সপেরিমেন্টটা থাইল্যান্ডে হয়েছে, মানে অনেক বড় আকারে হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্ষেত্রে, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সাকসেসফুলি ঋণ দিতে পারে নাই। যাদেরকে ঋণ দিয়েছে তারা প্রান্তিক মানুষ ছিল না। ওই গ্রামের মধ্যেও যাদেরকে ঋণ দিয়েছে ওরা ছিল অ্যাকচুয়ালি বড় চাষিদেরকে ঋণ দিয়েছে, কারণ ওরা চেয়েছে একটা জমি বন্ধক দিতে হবে, জমি কোলাটেরাল হিসেবে রাখতে হবে। তো ক্ষুদ্র যারা ঋণ নেয় ওদের তো জমি নেই, ওই জন্যই তো ওরা ক্ষুদ্র ঋণ নিচ্ছে। তো ব্যাংকগুলো এখানে যেতে পারে না। আর আরেকটা কারণ হচ্ছে যে পরিমাণ ঋণ ওদেরকে দেয়া হয়, যে পরিমাণটা, ঋণের পরিমাণটা খুবই অল্প। ওইটা দিয়ে যে কস্ট আছে, প্রতিটা ঋণের তো একটা নির্দিষ্ট কস্ট আছে, যেটাকে বলে আমরা ফিক্সড কস্ট, সেটা অনেক বেশি। এইটা দিয়ে ব্যাংকগুলো দিতে পারে না, মানে পৌঁছাতে পারে না। তো ব্যাংকগুলো এখন যে কাজটা করছে, আমি যেটুকু জানি, ওরা অনেক ক্ষেত্রে ওইসব মানুষের কাছে পৌঁছানোর জন্য এনজিওদের মাধ্যমে পৌঁছাচ্ছে। এনজিওদেরকে একটা ফান্ড দিচ্ছে, বলছে তোমরা আমাদের এই ফান্ডটা নিয়ে প্রান্তিক মানুষের কাছে যাও, সেভাবে পৌঁছাচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে একটা রিপোর্ট এসেছে যে বাংলাদেশের প্রায় 56% কৃষকের আসলে ভূমিহীন, বা তাদের কাজের জন্য নিজস্ব কোনো কৃষি জমি নেই। তাহলে এত বিপুল সংখ্যক কৃষককে, আবার একই সাথে জানি যে অর্থনীতিতে কিন্তু ঋণ প্রবাহ খুবই জরুরি উৎপাদনের জন্য, উৎপাদন কর্মকাণ্ডে গতিশীলতা রাখার জন্য। তাহলে এত বিপুল সংখ্যক আসলে কৃষককে আমি ঋণ সুবিধা না দিয়ে, মানে প্রপার যেটা প্রয়োজন, বা এরকম শর্ত আরোপ করে যে জামানত লাগবে, এইটা করে কি আমরা আসলে এই কৃষি খাতটার বিকাশটা কি বাধাগ্রস্ত হচ্ছে কিনা? 70s 80s যেটা হয়েছিল, ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ দিত। ধরুন কৃষি ব্যাংক তো একটা স্পেশালাইজড ব্যাংক ছিল, কৃষি খাতে ঋণ দেওয়ার জন্যই ছিল। এবং ওদের দুই ধরনের ঋণ ছিল। একটা ঋণ ছিল আপনি যেটা বললেন যে সে হয়তো বীজ কিনবে, সার কিনবে, স্বল্প মেয়াদী ঋণ ছিল। একটা ছিল দীর্ঘমেয়াদী ঋণ, ট্রাক্টর কিনবে অথবা একটা পাওয়ার টিলার কিনবে, সেটার জন্য ঋণ দেওয়া, রাইট? সেই ঋণগুলো জন্য কোলাটেরাল চাইতো, জমি বন্ধক নেওয়ার ব্যাপার ছিল। তো এখন সেটা একটু পরিবর্তন হয়েছে। আপনি যেটা বললেন যাদের জমি নেই ওরা কিন্তু জমি বন্ধক নিচ্ছে। আগে যেটা ছিল, যারা একটু বড় চাষি ছিল, যাদের অনেক জমি ছিল, ওরা অ্যাকচুয়ালি নিজেরা জমি করতো। সেই প্রবণতা এখন কমে গেছে। যাদের একটু বেশি জমি আছে ওরা জমি বন্ধক দিয়ে দেয় অথবা মানে ফিক্সড রেন্ট দিয়ে দেয়। এই এনজিওদের ঋণটা কিন্তু সেই কাজেও অনেকটা ব্যবহার হচ্ছে। যদিও একজন বলছে যে আমি ক্ষুদ্র ব্যবসা করব, কিন্তু সে অনেক ক্ষেত্রেই এটা কৃষিতে যাচ্ছে। কতটুকু যাচ্ছে সেটা আমি এখন জানি না, সেটা একটা গবেষণার ব্যাপার। এবং আমি বিআইডিএস এর সাথে একটা সার্ভে শুরু করছি এই বছর। আমরা আশা করছি বলতে পারবো কোথায় কিভাবে যাচ্ছে এই বছর পর। তাহলে এই মোটা দাগে যদি আপনি বলেন যে আপনি যেটা বলছেন যে তোমার 90s এর দিকে কিছু উদ্যোগ ছিল, কিন্তু এখন কি তাহলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন করে উদ্যোগের সময় এসেছে? আমাদের গবেষণার কথা বলি, আমরা সাধারণত জিজ্ঞেস করি না যে ঋণটা আসলে কি কাজে ব্যবহার করা হয়েছে। আপনি যদি এনজিও যদি জিজ্ঞেস করে একজনকে ঋণ দেওয়ার পরে যে আপনি আসলে কি কাজে ব্যবহার করেছেন, সে বলবে অ্যাপ্লিকেশনে যারা ছিল সেটাই বলবে। সে সত্যি কথা নাও বলতে পারে, কারণ টাকা যখন একবার আমার কাছে আসছে আমি তো তখন যে কাজে ব্যবহার করতে চাই সে কাজে ব্যবহার করা উচিত, তাই না? আমি হয়তো বলছি আমি ব্যবসার জন্য নিব, কিন্তু আমি কৃষিতে ব্যবহার করছি। এই ফ্লেক্সিবিলিটিটা থাকা উচিত। এবং সেটা দেখা উচিত যে
এক্সপোস্ট দেখা উচিত, মানে ঋণটা দেওয়ার পরে তার ঋণটা ফেরত দেওয়ার ফলাফলটা কি হচ্ছে, সে কোথায় আসলে তার উৎপাদনটা বেড়েছে, সে কি দোকানে করছে নাকি সে কৃষি জমিতে করছে। তো সেইখান থেকে বোঝা যাবে যে আসলে কোথায় সে ব্যবহার করছে। সরকার পরিবর্তনের পর যখন ব্যাংক খাতের অবস্থাটা পুরোপুরি উন্মোচন হতে শুরু করে, তখন আমরা দেখেছি যে এই যে কৃষি ব্যাংকগুলো বা স্পেশালিস্ট যে ব্যাংকগুলো ছিল, সেগুলোতেও খেলাপি ঋণের একটা বড় কারণ ছিল তারা কিন্তু কৃষকের যে আমানতটা পাচ্ছেন, সেই আমানত পেয়ে কিন্তু কৃষককে ঋণ না দিয়ে দেখা যাচ্ছে বড় কোনো ব্যবসায়ী, শহুরে ব্যবসায়ী কিংবা ওইখানকার কোনো ধনাঢ্য ব্যক্তিকে ঋণ দিয়েছে, যে কারণে সেই ঋণগুলো কিন্তু খেলাপিও হয়েছে। কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কৃষকদের ঋণ খেলাফি কম। এই ক্ষেত্রে কি মানে এর বড় লুফলটা কি আসলে তদারকির অভাব, বা আমরা দেখছি আসলে তদারকি হয় নাই, তাহলে এই জায়গাগুলো কিভাবে আসলে মিটিগেট করা সম্ভব? ব্যাংক কি ইচ্ছে করে ঋণ দিয়েছে কিনা, রাইট? ব্যাংক একজন অফিসার, সে ইচ্ছা করে কাকে ঋণ দিয়েছে। আপনি যাকে বললেন যে একজন হয়তো ইনফ্লুয়েন্সিয়াল কাউকে ঋণ দিয়েছে, তাই তো, যে সমাজে এখানে প্রতিপত্তি আছে, তার রাজনৈতিক কানেকশন ছিল, তাকে ঋণ দিয়েছে। সেই ঋণটার জন্য শুধু ব্যাংকারকে দায়ী করা মুশকিল। তো সেই ক্ষেত্রে আসলে ব্যাংক ব্যবস্থাকে দায়ী করা, যদি আমি ব্যাংক ব্যবস্থাকে তার মতো চলতে না দেই, আমি যদি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করি, তখন কি আমি ব্যাংক ব্যবস্থাকে দায়ী করবো কিনা? আমি বলছি না যে ওদের কোনোই দায় নেই, সবারই তো দায়িত্ব আছে, দায় আছে। তো দেখবেন যে বেসরকারি ব্যাংকগুলো যতটুকু সাফারার হচ্ছে তার চেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অনেক বেশি হয়েছে, কারণ এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সম্ভবত বেশি ছিল। তো ওই সমস্যাটা আছে। আর ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমরা সেটা দেখি না যে অনেক ডিফল্ট হচ্ছে, তা না। বড় ঋণের ক্ষেত্রে হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে যাদের আসলে পলিটিক্যাল কানেকশন ছিল। সো এটা অবশ্যই ব্যাংকগুলোকে পলিটিক্যাল কানেকশন থেকে বের করে নিয়ে আসতে হবে, সেটা তো অবশ্যই অত্যন্ত জরুরি। রাজনীতিকরণের একটা প্রভাব তো ডেফিনেটলি দেখেছি, কিন্তু একই সাথে কিন্তু অভিযোগ রয়েছে যে যারা ব্যাংকার বা যারা দায়িত্ব মানে প্রাপ্ত কর্মকর্তা থাকেন, তাদেরও কিন্তু এক প্রকার অনীহার অভিযোগ রয়েছে যে তারা হয়তো ওই প্রান্তিকে ওই জায়গাতে পৌঁছাতে চাচ্ছে না, কিংবা ওই যে আপনি যেটা কষ্টের কথা বলেন, কিংবা ওরা ক্ষুদ্র ঋণ ওই পরিমাণে দিতে আসলে নিরুৎসাহিত বোধ করেন। এই অভিযোগ কি কতটুকু সত্য, বা এই জায়গার যদি অভিযোগটা যদি সত্য হয়ে থাকে, তাহলে কর্মকর্তার মনোভাবের জায়গাটা কিভাবে পরিবর্তন করা যাবে? ব্যাংকের জন্য ক্ষুদ্র ঋণ দেওয়াটা মুশকিল। এটা কস্টের দিক থেকে ওদের আসলে কস্ট বেনিফিট চিন্তা করলে এটা পারে না ওরা। মানে ব্যাংকের যে অনেক রিকোয়ারমেন্ট আছে, অনেক লিগাল রিকোয়ারমেন্ট আছে, অনেক কাগজপত্র দিতে হয়, সেটা ক্ষুদ্র ঋণ যে গ্রহণ করবে তার জন্য মুশকিল, মানে ওদের জন্য অনেক কস্টলি হয়ে যায়। সো এই প্রসেসটা যেহেতু এনজিওরা সাকসেসফুলি করছে বাংলাদেশে, সেটা ওদের কাছে ছেড়ে দিতে পারে। আমরা হয়তো এটা বলতে পারি যে ঠিক আছে, ব্যাংক বলে দিতে পারে যে তার ফান্ডটা কোন কোন খাতে যাবে, সেই কাজটা করতে পারে, নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারে। গ্রামীণ অর্থনীতিতে ঋণ প্রবাহ কমছে, আমরা বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমছে এটা আমরা দেখছি, কিন্তু গ্রামীণ অর্থনীতির খুব আলাদাভাবে একটা সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে এটার সঙ্গে আমাদের কিন্তু খাদ্য নিরাপত্তার ব্যবস্থাটা জড়িত, কারণ কৃষি খাত থেকে আমরা কৃষির উৎপাদন বা খাদ্যশস্যগুলো বেশিরভাগ সময় পেয়ে থাকি। তাহলে মোটা দাগে যদি আমি চিন্তা করি, এবং গ্রামীণ অর্থনীতি যেটা হয় যে আমরা গত বছর কিছু ভয়াবহ বন্যার কবলে দেশ পড়েছে বিভিন্ন অঞ্চলে, এবং সেখানে খামারিরা কৃষি জমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ধানের উৎপাদনেও একটা প্রভাব হয়তো আশঙ্কা করছি যে আমরা কিছু উৎপাদন হয়তো ওই সময় কমবে আমনের ওই সময়টা। তো সব মিলিয়ে যদি জানতে চাই আপনার কাছে যে বর্তমান প্রেক্ষাপট সব এবং দুর্যোগ সব বিবেচনায় গ্রামীণ অর্থনীতিতে আসলে আমরা এই ঋণ প্রবাহের জায়গাটা কিভাবে বাড়াতে পারি, এবং একই সাথে প্রণোদনা এবং সহায়তার জায়গাতেও আমাদের কিন্তু ঘাটতির অভিযোগ রয়েছে, সেটা কিভাবে পূরণ করতে পারি? গ্রামীণ অর্থনীতিতে ঋণ প্রবাহ কমেছে কি এই কারণে যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এটা একটা কারণ হতে পারে যে ওখানে ধরেন চাহিদাটা কমে গেছে, ইন্টারেস্ট রেট যেহেতু অনেক বেশি, সেই ওই ঋণে হয়তো মানুষ ঋণ নিতে চাচ্ছে না, ওই ইন্টারেস্ট রেটে হয়তো ঋণ নিতে চাচ্ছে না, সেই কারণে কমেছে হয়তো। আর যেহেতু আমাদের সেন্ট্রাল ব্যাংকের একটা টার্গেট হচ্ছে এখন ইনফ্লেশনটা কমানো, সেক্ষেত্রে এই চাহিদাটা ওনারা হয়তো কমাতেও চাচ্ছেন, সেই একটা ব্যাপার আছে। আমাদের সাপ্লাইটাও কমে যাবে, ফলে যে ইনফ্লেশন যে কমবে নট নেসেসারিলি, রাইট? মানে এটা আমরা ইস্যু করতে পারছি, হ্যাঁ, দাম বাড়ার সম্ভাবনাও আছে, সাপ্লাই সংকটের ফলে। ওইটার আরেকটা দিক আপনি যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ধরেন বন্যা হয়েছে, রাইট? বন্যা হয়েছে, এখন তো বন্যায় আমার ফসল চলে গেছে, আমি নেক্সট টাইম যে নিব ঋণ যে চাইবো সেটা পারছি না, কারণ আমি এখনকার ঋণ দিতে পারছি না, আমি তো ডিফল্টার হয়ে যাচ্ছি। তো আমাদের এখানে একটা জিনিস খুবই নাই, একেবারে অ্যাবসেন্ট, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সটার দিক থেকে আমাদের নজর দেওয়া উচিত, স্পেশালি কৃষিক্ষেত্রে। সেইখানে গভর্নমেন্ট একটা বড় ভূমিকা রাখতে পারে। আপনি যেটা বলেছেন প্রণোদনা না দিয়ে ইন্স্যুরেন্সটা কীভাবে এনশিওর করা যায়, সেইখানে বড় ভূমিকা রাখতে পারে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে গভর্নমেন্ট হয়তো সাবসিডিও দিতে হতে পারে। আমরা তো অনেক ক্ষেত্র থেকে সাবসিডি তুলে নিয়েছি, সরকারি সহায়তা, কিন্তু সেখানে দেওয়া যেতে পারে।
আমরা তো আমেরিকার কথা বলি, আমেরিকাতে কৃষকদেরকে কিন্তু ইন্স্যুরেন্সের সাবসিডি দেওয়া হয়, এবং সেটার পরিমাণ অনেক, প্রায় 80% ইন্স্যুরেন্স, রাইট। সো আমি বলি যে আমেরিকাতে ওরা সাবসিডি দেয় না, ওরা একদম বাজার অর্থনীতি, তো সেইটা না, কৃষির ক্ষেত্রে ওরা অনেক সাবসিডি দেয়, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে দিচ্ছে না, কারণ সেক্ষেত্রে সে রিস্কটা নিতে পারছে এবং সে দাঁড়াতে পারছে। একজনের বন্যা হয়ে গেছে, কৃষক তো সর্বশান্ত হয়ে গেছে, তাকে যদি আপনি ইন্স্যুরেন্সটা রাখতেন তাহলে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি দিত, সেইখানে গভর্নমেন্ট একটা রোল প্লে করতে পারে।